আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের আলোচনার টপিক আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। আমরা স্ট্রোক অর অ্যাপোপ্লেক্সি নিয়ে আলোচনা করব এবং স্ট্রোকের ক্ষেত্রে আর্নিকাকে কখন আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করব সে বিষয়টা আজকের এই ভিডিওতে উঠিয়ে আনার চেষ্টা করব। আজকের এই ভিডিওতে আমি রেফারেন্স হিসাবে যে বইগুলো নাম বলছি তার মধ্যে খুবই প্রসিদ্ধ একটা বই সেটা হচ্ছে গার্নেসির ম্যাটেরিয়া মেডিকা। ডাক্তার যার পূর্ণ নাম হচ্ছে ডাক্তার হেনরি নওয়েল গার্নেসি। আজকাল অনেক সময় আমরা সোশ্যাল মিডিয়ার মারফতে দেখতে পাই অনেকে জানতে চায় যে বাংলাদেশে এই বই কারো কাছে নেই বা আদার্স অনেক কিছু। তো অত্যন্ত দামি বই, অত্যন্ত মূল্যবান বই। যিনি হয়তো বলেছেন তিনার কাছেই হয়তো তিনি ভেবেছেন যে আছে। আর কারো কাছে নেই এরকম। কিন্তু আপনাদেরকে বলছি যাদের নেই তারা অবশ্যই আ কিনবেন। বিশেষ করে আ কিনোটস টু দ্য ম্যাটেরিয়া মেডিকা বাই গার্নেসি, হেনরি নেওয়েল। আরেকটা বই আছে উনার সরাসরি নোটস অফ লেকচার অন ম্যাটেরিয়া মেডিকা বাই এইচ.এন. গার্নেসি এমডি। এইচ.এন. মিনস হেনরি নাওয়েল গার্নেসি এমডি। উনি এমডি করা ডক্টর ছিলেন সেজন্য এটা দেওয়া। এই দুটো বই মোস্ট ভ্যালুয়েবল। এবং আরো দুটো বই আ পাওয়া যায়। তার মধ্যে ক্লিনিক্যালি একটা সেটা ডিজায়ার অ্যান্ড অ্যাভারশন এর উপরে। আরেকটা আছে হচ্ছে মেনস্ট্রুয়েশন এর উপরে। আ এবং থেরাপিউটিক্স একটা বই পাওয়া যায়। সেটা হচ্ছে দ্য অ্যাপ্লিকেশন অফ প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিস অফ হোমিওপ্যাথি টু obstructs and the desire peculiar to women and young children by হেনরি নাওয়েল গার্নেসি। এই কয়েকটা বই আ আমার কালেকশনে আছে। এছাড়াও আরো একটা থেরাপিউটিক্স বই পাওয়া যায়, যে বইটা এই মুহূর্তে আমার কাছে নেই। আ একজন সিনিয়র ডাক্তারবাবু নিয়েছেন, তার কাছে আছে। সেটা হচ্ছে দ্য হোমিওপ্যাথি থেরাপিউটিক্স অফ হ্যামারয়েডস বাই ডব্লিউ.এম. তার সম্ভবত উনি ছাত্র ছিলেন। গার্নেসির মারফতে উনি লিখেছেন। এই কয়েকটা বই বাজারে পাওয়া যায়। আপনারা নিশ্চয় কিনে নেবেন এবং পড়ে নেবেন। তো আর্নিকা কার জন্য? স্ট্রোকের জন্য। আর্নিকা আমরা ব্যবহার করব কার জন্য? স্ট্রোকের জন্য। দেখেন, দুটো কথা আছে হোমিওপ্যাথিতে খুব শুনতে পান। একটা হচ্ছে বই পড়ার অভিজ্ঞতা আর আরেকটা হচ্ছে মাঠে খেলার অভিজ্ঞতা। তবে আমার দৃষ্টিকোণ থেকে সবসময় আমি এগিয়ে রাখবো তাদেরকে যারা মাঠে খেলা প্লেয়ার ডাক্তার। যেমন আ আপনারাও চিনেন এইরকম সুপরিচিত দুজন ডাক্তার আমার দৃষ্টিতে আমি বলব। ১ম এই যিনার নাম বলব উনি হচ্ছে মরহুম ডাক্তার হাসান মির্জা স্যার। আ ভারতবর্ষের উলুবাড়িয়াতে যিনি প্র্যাকটিস ছিলেন এবং আ দ্বিতীয়ত হচ্ছে আমার যিনি ওস্তাদ এখনো বেঁচে আছেন পশ্চিমবঙ্গে, স্যারের কথা না বললেই নয়। হয়তো আপনারা সবাই জানেন এবং চেনেন। তো এই বইগুলো স্যারের সান্নিধ্যে থেকেই আরকি আমার পড়ার সুযোগ হয়েছে, কালেকশন করার সুযোগ হয়েছে। এজন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো ১ম এই কিনোটস টু দ্য ম্যাটেরিয়া মেডিকা বা গার্নেসি, সেইখান থেকে যদি আমরা আর্নিকাকে খুঁজতে যাই, দেখতে যাই তাহলে দেখেন ১ম লাইন যেটা লিখা আছে, "ইন অল ব্যাড ডিফেক্টস রেজাল্টিং ফ্রম মেকানিক্যাল ইনজুরি।" এই কথাটা অলমোস্ট নামি-দামি প্রায় ১৩৪ বা ৩৫ টা, যদি আমার বুক সেলফ গুনতে আমার ভুল না হয়, এরকম ম্যাটেরিয়া মেডিকা আমার কালেকশনে আছে। প্রত্যেকটা বইতে আমি পেয়েছি। সেটা বাংলা, ইংরেজি মিলে। "ইন অল ব্যাড ইফেক্ট রেজাল্টিং অফ মেকানিক্যাল ইনজুরি।" এখানে মেকানিক্যাল বলতে ওই যে নাট বল্টু খোলা তা নয়। আঁচড় লেগে, অ্যাক্সিডেন্ট হয়ে, বাড়ি খেয়ে এই ধরনের সিচুয়েশনটাকে মেকানিক্যাল ইনজুরি বলেছে। এখন এখন মেকানিক্যাল ইনজুরি এবং আ পরের লাইনটায় যেটা পাবেন সেটা হচ্ছে "ডেডনেস অফ ব্রুইসড ফিলিং অফ।" মানে ওই জায়গাটা হেতা খাওয়ার পরে, মানে ইনজুরি হওয়ার পরে এমন অবস্থা যে ওই জায়গাটা যেমন একটা মানুষ মরে গেলে বা অ্যাক্সিডেন্ট হলে কালো হয়ে যায়, ব্রুইসড হয়ে যায়, ঠিক ঐরকম হয়ে গেছে। লাশ মারা গেলে দেখবেন যে কিছু লাশ একদম কালো হয়ে যায়, রক্তাক্ত হয়ে যায়। বা যেই জায়গাগুলোতে আঘাত লাগে ওই জায়গার সেলগুলো যখন ড্যামেজ হয় দেখবেন কালো হয়ে যায়। ঠিক ঐরকমটা। এটা সমস্ত বইতে লেখা আছে, রাইট?
আমি বলছি বন্ধুরা, যদিও এটা আমার অডিও লেকচার, কারণ আমি যেখান থেকে ভিডিও করছি ওখানে আমার ক্যামেরা-ট্যামেরা নেই। এইজন্য মনোযোগ সহকারে শুনবেন। আপনারা নিশ্চয়ই পাবেন, অনেক কিছু জানতে পারবেন, আমি কথা দিচ্ছি। খালি ধৈর্যের প্রয়োজন এবং ইন্সপায়ার হবেন অনেক কিছুর জন্য। তো ওই জায়গাটায় থ্যাতলা খেয়ে গেল। এখন কথা হচ্ছে, এই স্ট্রোকে আমরা আর্নিকা দিই, তাই তো? আমরা যদি আর্নিকাকে আরো একটু জানি, তাহলে পাবো হেড হট, মাথাটা গরম হয়, বডিটা কোল্ড হয়, রাইট? আপনারা আমার কথার সঙ্গে? এবং আর্নিকার পেইনগুলো এমন হয়, ব্রুইসড সেনসেশন ইন অ্যানি পার্ট অফ দ্য বডি। সহজ ইংরেজি সবাই বুঝতেছেন? ব্রুইসড সেনসেশন ইন অ্যানি পার্ট অফ দ্য বডি, পুরো শরীরে, পুরো বডিতে এক্কেবারে রোলার দিয়ে থেঁতে ফেলার মতো ব্যথা, রাইট? এবং ইনভলিন্টারি স্টুল বেরিয়ে যায়, বুঝতে পারে না। বিশেষ করে এই ব্যথাগুলো এক্সটার্নাল পার্টে অনুভব হয়, স্পেশালি ব্রুইসড পেইন। দেখবেন লিখা আছে প্রত্যেকটা ম্যাট্রিমেডিকায়, পেইন অ্যাজ ই ব্রুইসড পার্টিকুলারলি অফ এক্সটার্নাল পার্ট। এখানেই কথা। এরপরে কি সেন্সেশন মনে হয়? এই বুঝে আমি পড়ে গেলাম, রাইট? পেনের ধরন আছে, ড্রয়িং পেন, প্রেসিং পেন। কখন? কোন জায়গায়? এই ড্রয়িং এবং প্রেসিং পেনটা কিন্তু হয় ইনার পার্টে, বুঝেন? আর ব্রুইসড পেনটা হয় কিন্তু এক্সটার্নাল পার্টে। এবং এই যে ড্রয়িং পেন, প্রেসিং পেন ইন ইনার পার্ট, স্পেশালি ইন দ্য ওয়াল জয়েন্ট, স্পেশালি লার্জ জয়েন্ট, এবং কখনো কখনো শার্প লাইক পেইন আছে, এবং কখনো কখনো দিস পেন ম্যানি occur in the others part of the body also, আপনারা পেতে পারেন। এছাড়া পেতে পারেন পেইনফুল গ্ল্যান্ডস, ইচিং, টিনজলিং ইচিং, হুইচ মুভ ফর প্লেস টু প্লেস ওভার দ্য বডি, and as also all the patient scratch in on place the itching in of somewhere else। আপনি যেই জায়গাতে স্ক্র্যাচ করতেছেন ওইখান থেকে আরেক জায়গায় দৌড় মারতেছে। এবং এই পেশেন্টরা হাইপোকন্ড্রিয়াটিক, মানে সব সময় তার নিজের স্বাস্থ্যগত দিক দিয়ে দুশ্চিন্তা করতেই থাকে। এরা হপলেস, এরা মারাত্মক সেনসিটিভ, গ্রেট সেনসিটিভ, এবং এই সেনসিটিভনেস থেকে বিছানায় আঁচড় দিতে পারে, ওয়ালে আঁচড় দিতে পারে, সামনে কেউ থাকলে তাকে আঁচড় দিতে পারে। আপনারা নিশ্চয় জানেন। অ্যান্ড দ্য পিকুলিয়ার সিমটমস, মাথাটা গরম, বডিটা ঠান্ডা, রাইট? মাথাটা গরম, বডিটা ঠান্ডা। এই যে আমি জেনারেলি যতটুকু আর্নিকা নিয়ে কথা বললাম, এটা কিনোটস টু দ্য ম্যাটেরিয়া মেডিকা বা গার্নিসির বই থেকে বলছি। এবং এরপরে গার্নিসির আরেকটা যেটা বই, আমি পাতা উল্টোচ্ছি, নোটস অফ লেকচার অন ম্যাটেরিয়া মেডিকা। আমরা যদি সেই বইটা একটু খুলি এবং আর্নিকাতে যদি যাই, তাহলে দেখেন স্পেশাল ক্যারেক্টার দিয়ে যে পয়েন্টটা লিখা আছে, সেখানে কি লিখা আছে? সেখানেও দেখেন প্রথম লাইন পাবেন, ইন অল ব্যাড ইফেক্টস রেজাল্টিং ফ্রম মেকানিক্যাল ইনজুরি, হেড হট, বডি কোল্ড, ফার্স্ট ডিউরিং দ্য চিল। যখন ঠান্ডা লাগবে তখন পিপাসা লাগবে। কি এটা একটা পিকুলিয়ার সিমটমস নয়? ঠান্ডা লাগলে পিপাসা লাগবে কেন? এই যে এখন আমাদের রাজশাহীতে প্রায় অলমোস্ট প্রতিদিনই, বিগত ৪ দিন ৫ দিন থেকে প্রতিদিনই 42 এর ওপরে তাপমাত্রা থাকতেছে। পিপাসা লাগাটা স্বাভাবিক। ঘামতে ঘামতে শরীরে পানি শূন্যতায় আর ঘামই বের হচ্ছে না, ড্রাইনেস চলে আসতেছে। কিন্তু শীতের দিন কি এরকম হয়েছে? হয়নি। কখন পানি খেয়েছি মনেই থাকেনি। কিন্তু মজার বিষয়, পিকুলিয়ার সিমটমস থার্স্ট ডিউরিং দ্য শীত, যখন ঠান্ডা লাগতেছে তখন তার পিপাসা লাগতেছে। মজার বিষয়, নন ডিউরিং দ্য ফিভার অর পার্সপিরেশন। কি দারুণ! ব্রুইসড সেনসেশন ইন অ্যানি পার্ট অফ বডি, একই জিনিস। স্পেশালি লেফট আপার এক্সট্রিমিটিস, রাইট চেস্ট, অ্যাজ ইফ এ নিউমোনিয়া ইন দ্য রাইট সাইড অফ দ্য চেস্ট, উইথ ব্রুইসড সোর ফিলিং অ্যান্ড বডি এক্সপেক্টোরিয়েশন। যখন কাফটা তুলে ফেলে দিচ্ছে, ওর পুরা শরীরে থ্যাতলানো ব্যথা। আচ্ছা, এখন কথা হলো, আপনারা বলতে পারেন যে, "স্যার আপনি ভিডিও বানাচ্ছেন যে আর্নিকাকে আমরা স্ট্রোকের ক্ষেত্রে কখন ব্যবহার করব? তো আপনি কেন বইয়ের লাইন ধরে পড়াতে শুরু করলেন? ব্যাপারটা কি?"
এই কারণে বইয়ের লাইন ধরে বললাম, এই কারণে রেফারেন্স ধরে বললাম যে আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে আমি আমার মন গড়া কথা বলছি। আমি বই থেকে পড়েছি, প্র্যাকটিক্যালি ব্যবহার করেছি। দেখেন, আমরা জেনারেলি যদি দেখছি, তাহলে এই যে দুটো বইয়ের রেফারেন্স দিয়ে বললাম বা একাধিক বই থেকে আপনারা দেখতে পারেন, সব জায়গাতেই একটা জিনিস বোঝাচ্ছে আর্নিকা ব্যবহার সেখানে হবে যেখানে ব্রুইসড শোর পেইন থাকবে এবং মেকানিক্যাল ইনজুরি আফটার। ঠিক আছে, আমরা মেকানিক্যাল ইনজুরি আফটার বা মেকানিক্যাল ইনজুরি এটাকে একটু পজ করে রাখতেছি, কিন্তু যেটা সামনে ভাসতেছে সেটা হচ্ছে ব্রুইসড শোর পেইন। ব্রুইসড শোর পেইন। আচ্ছা, আমি যেই রুগীটাকে কেন্দ্র করে আজকের এই আলোচনাটা শুরু করেছি, তিনি আজকে সকালে প্রায় ৭টা ২ বা ৩ নাগাদ আমাকে ফোন করেছিলেন। ফোন করে উনি আমাকে বলছিলেন যে, "আমি অমুক ডাক্তার বলছি। তো কিছুদিন আগে আমার মেয়ের আ ডেলিভারি কেস ছিল। তো মেয়ের এমন অবস্থা হয়ে গেছিল, ডাক্তারবাবুরা বলেছিলেন মেয়েকে বাঁচানো সম্ভব নয়। তার সঙ্গে আমার নাতিটাকেও বাঁচানো সম্ভব নয়" এমনটা বলেছিল। তো সেটা নিয়ে আমি খুব উৎকণ্ঠিত ছিলাম, খুব দুশ্চিন্তিত ছিলাম। তো এই অবস্থাতেই হঠাৎ করে আমার প্রেশারটা বেড়ে যায় এবং আমি স্ট্রোক করি। তো স্ট্রোক করার পরে উনি যেহেতু হোমিওপ্যাথি ডাক্তার, উনি উনার মতো ওষুধ খেয়েছেন। এই আর্নিকাটা উনি খেয়েছেন। আচ্ছা। আ ভুল হলে হতেও পারে। উনি যদি শুনে থাকেন আমাকে শুধরে দেবেন। আমি যতটুকু বলেছি ঠিক বলেছি কিনা। উনি আর্নিকাটাও খেয়েছেন। বাট উনার কোনো উন্নতি হয়নি। বরং না হয়ে উনি আবার নিউরোলজিস্ট দেখালেন। নিউরোলজিস্ট যে ওষুধগুলো দিলেন, সেগুলো খেয়ে উনার এখন আরো করুণ অবস্থা। মানে উনি হাঁটতেছে অস্বাভাবিক। উনার কাছে যদিও মনে হচ্ছে যে উনি ঠিকঠাক হাঁটতেছে, বাট উনার আশেপাশে যারা লোকজন আছে তারা বলছে, "ডাক্তার তুমি পাটা একটু টেনে, টেনে হাঁটতেছো কেন?" মানে তার হাঁটার যে সেনসেশনটা, ধাপ ফেলার যে অনুভূতিটা সেটা সে হারিয়ে ফেলেছে। ফলে উনি একটা মাথার এমআরআই করেছেন এবং সেখানে দেখেছেন রক্ত জমা হয়েছে, যেটাকে হেমোরেজিক স্ট্রোক বলে। আপনারা নিশ্চয়ই জানেন স্ট্রোকের ৩ টা ভাগ। তার মধ্যে সেকেন্ড হচ্ছে হেমোরেজিক স্ট্রোক। স্ট্রোকের ভাগ কি, স্ট্রোক কি, এগুলো নিয়ে পরে আলোচনা হবে। এই ভিডিও বড় হবে, এই কারণে আমি ওগুলো বলতে যাচ্ছি না। তো আপনারা দেখে নেবেন প্র্যাকটিস অফ মেডিসিনে। হেমোরেজিক। আচ্ছা, এখন কথা হলো হেমোরেজিক উনি আগে জানতেন না যখন স্ট্রোক করেছেন। এমআরআই এর পরে উনি জানতে চাচ্ছেন। যেসব ডাক্তারবাবুরা বলেন হোমিওপ্যাথিতে প্যাথোলজির কোনো দরকার নেই, আমি ওদের মুখে ১০০ বার ছাই দিচ্ছি। আর যেসব রুগীরা উইথআউট প্যাথোলজি রিপোর্ট ডাক্তারের কাছে আসেন, আমি বলব আপনারা আর জিন্দেগিতেও ডাক্তার দেখাইতে আসবেন না। বাড়িতে গিয়ে কবিরাজ, বাড়িতে গিয়ে আ ওঝা এগুলো দেখাতে পারেন। কোনো অসুবিধা নেই। আপনি যদি রোগী হয়ে থাকেন, আপনি যদি ডাক্তার হয়ে থাকেন, অবশ্যই আপনাকে প্যাথোলজি বুঝতে হবে। অবশ্যই আপনাকে রেডিওলজি বুঝতে হবে। অবশ্যই আপনাকে ফিল্ম বুঝতে হবে। অবশ্যই রোগীর রিপোর্টে, এক্স-রেতে, এমআরআইতে, সিটি স্ক্যানে কোন জায়গায় ইফেক্ট পড়েছে, কোন জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে, কোন জায়গায় প্যাথোলজিক্যাল পরিবর্তন হয়েছে, সেগুলো রুগীকে ধরে বুঝিয়ে দিতে হবে। অন্যথায় আপনার ডাক্তারি করার দরকার নেই। আপনি বাড়ি গিয়ে অন্য কিছু করেন। আমার আপত্তি নেই। দেখেন, কথাগুলো খুব খারাপ লাগতেছে, তিতা লাগতেছে। কারণ কি জানেন? সত্য কথা তিতা লাগে। সত্য কথা তিতা লাগে। আবার অনেকে বলবেন আপনি অহংকারের সঙ্গে বলছেন। নো, নো, নো। আমি অহংকারের সঙ্গে বলছি না। আমি বাস্তব যেটা দেখছি সেটা বলছি। আর এই বলার কারণ হলো হোমিওপ্যাথির মানকে উন্নয়ন করা। করতে হবে। তবে হ্যাঁ, সবাই কিন্তু এক নয়। অনেকেই জানেন। আচ্ছা, এখন উনি এমআরআই এর পরে জানলো ওখানে রক্তক্ষরণ হয়েছে। আমি যতগুলো বই পড়েছি, আমি এই ভিডিওটা বানানোর আগে অলমোস্ট ১০০ টা ম্যাটেরিয়া মেডিকা আমি ঘেঁটেছি স্ট্রোক কেন্দ্রিক আর্নিকাকে। অলমোস্ট ১০০ টা ম্যাটেরিয়া মেডিকা ঘেঁটেছি স্ট্রোক কেন্দ্রিক আর্নিকাকে বলার জন্য। কারণ আমি যে কথাগুলো বলি, ভিডিওগুলো দিই, এগুলো অনেক মানুষ অত্যন্ত গুরুত্বর সঙ্গে দেখে এবং আমি প্রত্যেকটা আলোচনা এইভাবেই করি। ১০০ টা ম্যাটেরিয়া মেডিকা ঘেঁটেছি।
প্রত্যেকটা ম্যাট্রিয়া থেকে স্ট্রোকের পেছনে যে সারমর্মটা পেয়েছি সেটা কি? আমরা একটা সুপরিচিত প্র্যাকটিস অফ মেডিসিনের উদাহরণ দিচ্ছি, ডাক্তার গোপী। নিশ্চয়ই এই প্র্যাকটিস অফ মেডিসিনটা সবার কাছে আছে। ডাক্তার কে.এস. গোপী। ডাক্তার কে.এস. গোপীর যদি স্ট্রোকের চ্যাপ্টারটা খোলেন, হোমিওপ্যাথি ফর স্ট্রোক, এই চ্যাপ্টারটা খোলেন এবং হোমিওপ্যাথি মেডিসিন, কি মেডিসিন দেওয়া যায় সেখানে যদি যান, তাহলে দেখবেন ডাক্তার গোপী সর্বপ্রথম অ্যাকোনাইট ন্যাপেলাস দিয়েছেন। আচ্ছা, আমি 2011-12 কথা বলছি, যখন হোমিওপ্যাথিতে আমি তার আগে নানু ভাইয়ের সাথে এমনি বসতাম, তখন আর এত কিছু বুঝতাম না, কিন্তু বোঝা শিখেছি 2011-12 থেকে। তো নানু ভাই যখন তার ছাত্রদেরকে পড়াতো, তখন বা যারা ডাক্তাররা আসতো আলোচনা করতে তাদেরকে বলতো, তখন শুনতাম অ্যাকোনাইট মানে আসে আর ঝড়ের মতো নিয়ে চলে যায়। নানু ভাইয়ের এই কথাগুলো আমার এখনো মনে আছে। তো ঝড়ের মতো নিয়ে চলে যায়, সেটাই হচ্ছে অ্যাকোনাইট, মানে ধ্বংস করে দিয়ে চলে যায়। এখন এই যে ডাক্তারবাবুর কথা আপনাদেরকে বললাম, ওই ডাক্তারবাবুর স্ট্রেসের লেভেলটা কত ওপরে চলে গেছে যে সে স্ট্রোক করেছে। তাহলে ওই যে আমি প্রথমেই বললাম, যারা প্র্যাকটিক্যালি মাঠে খেলেন আর যারা বই পড়ে ডাক্তারি করেন, বই পড়েন, তাদের কখনোই মানে ইয়াগুলো আপনার কি বলে এটাকে, যে যুক্তিগুলো এক হবে না। তাহলে উনার স্ট্রেস লেভেলটা এমন পর্যায়ে চলে গেছে যে উনি স্ট্রোক করে ফেলেছে। তাহলে আমি চোখ বন্ধ করে আমার মাঠের এক্সপেরিয়েন্স থেকে, আমার বিভিন্ন ডাক্তার দেশ বিদেশ ঘোরার এক্সপেরিয়েন্স থেকে, তাদের কেস স্টাডি করে, একাধিক অনলাইন প্রোটোকলের মাধ্যমে রিসার্চগুলো পড়ে দেখে আমি যেটা বলবো, ওনার ফার্স্ট স্টেজে উনি যখন অসুস্থ হয়ে পড়লেন, তখন ওনাকে আর্নিকা প্রেসক্রিপশন করা উচিত ছিল। কারণ কারণ অ্যাকোনাইটের প্রথম কথায় লেখা আছে, অ্যাকোনাইট ইজ কনসিডার ইন দ্য internal stress when the hemorrhage has just happened. মানে হেমোরেজটা প্রথমে হয়ে গেছে, মানে অ্যাট এ টাইম উনি 2-3 বার স্ট্রোক করে ফেলেছে। তাহলে প্রথমেই উচিত ছিল এই অ্যাকোনাইট প্রেসক্রিপশন করা, রাইট? প্রাথমিক পর্যায়ে সবে মাত্র রক্তপাত ঘটেছে, কারণ হেমোরেজিক হ্যাজ জাস্ট হ্যাপেন্ড বলতেছি, আপনি গোপীর বই খোলেন, আমার সেম কথা লেখা আছে, সবে মাত্র ঘটেছে, তাহলে তখন অ্যাকোনাইট দরকার ছিল। এখন এখন কেন আমি অ্যাকোনাইটের পক্ষে কথা বলছি? পরের লাইন স্পষ্ট করে লেখা আছে, দেখেন, ইটস মে বি ডিউ টু ইমোশনাল শকড অর ফ্রাইজড। মেয়েকে মারা যাবে, মেয়ের সাথে নাটিটাও যাবে। আচ্ছা, এই ভিডিওটা যারা শুনছেন, যাদের মেয়ে আছে, একজন বাবা বলেন তো মেয়েকে কি পরিমাণ ভালোবাসেন, আপনার সন্তানকে কি পরিমাণ ভালোবাসেন? যারা মেয়ে আছেন, বাবার মেয়েরা বলেন দেখি যে বাবাকে কি পরিমাণ ভালোবাসেন। তাহলে এখানে দুটো জিনিস, ডাক্তার বলেছে মারা যাবে, একটা স্ট্রেস বেড়ে গেছে, একটা ইমোশনাল শক খেয়ে গেছে, আহারে মেয়েটাও মারা যাবে, সাথে আমার নাতিটাও চলে যাবে, আবার ভয় পেয়ে গেছে, হায় আল্লাহ এখন আমি কি করব। তাহলে সব কিছু এসে জড়িয়ে ধরেছে, মানসিক শক পেল, ভয় পেল, আর ওই যে বলছি মেবি ডিউ টু ইমোশনাল শক অর ফ্রাইজড, সেখান থেকেই রোগের উৎপত্তি। হোয়াই নট অ্যাকোনাইট ন্যাপেলাস? হোয়াই নট? কেন না? কেন না? তাহলে আমি যে সিচুয়েশনটা বললাম, ওই সিচুয়েশনটায় একটা রোগীর অবস্থা কেমন থাকে? রেস্টলেসনেস মিলিয়ে নেন, আপনার অ্যাকোনাইটের মধ্যে রেস্টলেসনেস আছে। সামান্য বিষয়ে দ্য পারসন ফিল রেস্টলেসনেস, সামান্য বিষয়ে আছে। গ্রেট অ্যাংজাইটি অফ মাইন্ড, উৎকণ্ঠিত অবস্থায় থাকবে, মানসিকভাবে আছে। দ্য বডি হোল সিচুয়েশন আছে। চেহারার যদি তাকান, চেহারার দিকে পরিবর্তন হবে। আপনার শরীরের সমস্ত রক্ত মাথায় উঠবে কিনা বলেন, আপনি যতই লো প্রেশারের রোগী হন না কেন।
যদি আমার এই কথাগুলোর সঙ্গে আপনারা একমত হন, দেখেন বইয়ের কথা হলেও কিন্তু এগুলো প্র্যাকটিক্যাল সিচুয়েশনের কথা। চোখ বন্ধ করে ভাবেন ওই অবস্থাটায় আপনি পড়লে এই সিম্পটমস গুলো আপনার মধ্যে আসতো কিনা? আচ্ছা, যখন এই সবগুলো আপনার মধ্যে আসবে, তখন আপনার শরীর থেকে আপনার মাথার চাঁদিতে যদি হাত দেওয়া হয়, গরম ভাপ বের হবে। হট ফ্লাশ হবে মাথা থেকে। মানে আপনি যদি সাইকোটিক পেশেন্ট হন, তাহলে যেকোনো সময় আপনার মাথার মধ্যে ব্রাস্টিং সেনসেশন হবে। সেটা আপনি ওই যে ইমোশনাল শকের কারণে, আপনার ওই রেস্টলেসনেস এর কারণে, আপনার ওই অ্যাংজাইটির কারণে আপনি বুঝতে নাও পারেন বন্ধুরা। কিন্তু আপনার মধ্যে হট হেভি অ্যান্ড ব্রয়েস্ট সেনসেশন ইন দ্য হেড হয়ে যাবে, আপনি বুঝতেই পারবেন না। আপনি তখন প্রেশারটা মাপেন, আমার কথাকে প্রমাণ করার জন্য প্রেশারটা মাপেন, আপনার পালস পাবেন ফাস্ট, হার্ট পাবেন ফুল, পাবেন টেন্স বেশি পাবেন। স্টেথোস্কোপ বুকে লাগান, পিঠে লাগান, আপনার প্যালপিটেশন বাড়বে। প্যালপিটেশন বাড়বে, আপনার হাতগুলো গরম হয়ে যেতে পারে, আপনার পা ঠান্ডা হয়ে যেতে পারে। অপরদিকে আন্নিকার মাথা কাল্লা হচ্ছে গরম, হাত পা হচ্ছে ঠান্ডা, সম্পূর্ণ বিপরীত। এমনও হতে পারে প্রেশার বেশি হয়ে আপনি লুটিয়ে যেতে পারেন, আপনি নামনেস হয়ে যেতে পারেন, আপনার হাত পা ডেড সেন্সেশন হয়ে যেতে পারে, ঠান্ডা হয়ে যেতে পারে, স্পেশালি হ্যান্ডস আর্ম, এগুলো হয়ে যেতে পারে। আপনার মুখ ড্রাই হয়ে যেতে পারে, মুখে পানি দেওয়া লাগতে পারে। জ্ঞান ফেরার পরে বলতে পারেন আমাকে পানি দাও, আমাকে উঠাও, আমার মাথা ঘুরছে। তাহলে কেন না ওই মুহূর্তে আন্নিকা? এই অ্যাকোনাইট, অ্যাকোনাইট, আন্নিকা তো কোনোদিন হবে না, অ্যাকোনাইট। এখন কথা হলো, ওই মুহূর্তে তো আমার তো হুঁশ ছিল না, আমি অ্যাকোনাইট দিব না। আমি অ্যাকোনাইটকে যতটুকু পড়েছি, আমাদের বাংলাদেশে অ্যাকোনাইট ব্যবহার হয় ওই যে বললাম নানু ভাইয়ের কথা, ঝড়ের মতো আইসা সব শেষ করে দিয়া চলে গেল। এই মুহূর্তে নো, নো। অ্যাকোনাইট নেফেলাসকে একাধিক বই থেকে পড়েন। অ্যাকোনাইট যেমন অ্যাকুইট স্টেজেরও রাজা, কিং, ক্রনিক স্টেজেরও কিং। তাহলে কজেশন, হেমোরেজিক হলো কোথা থেকে? ব্রেন থেকে। ওই হেমোরেজিক যখন হয়েছে তখনই অ্যাকোনাইটের ক্ষেত্র। এখন প্রশ্ন আসতে পারে, স্যার আর্নিকার ক্ষেত্র কখন? অ্যাকোনাইট ফল করলে জেলস এবং ওপিনিয়ামের ক্ষেত্র আসে, যেগুলো উচ্চ পোটেন্সি। কিন্তু যদি একটু চিন্তা করেন, রোগী যদি জ্ঞান হারিয়ে ফেলে এবং জ্ঞান হারানোর পরে সে যদি আবারও জ্ঞান ফিরে পায়, অনেক সময় ওপিয়াম এবং জেলস ছাড়াও কিন্তু নাক্স ভূমিকার ক্ষেত্র চলে আসে। বাই এনি চান্স যদি আপনি ভুলবশত ওপিয়াম দিয়েও দেন, পরবর্তীতে একটু চিন্তা করলেই দেখবেন নাক্স ভূমিকা। আমি অনেক প্যারালাইসিসের রুগী দেখেছি যারা নাক্স দেওয়ার পরে হেঁটে বেড়ায়, হেঁটে বেড়ায়। কারণ নাক্সের প্রথম কথায় আছে বিলিয়াস পারসন, স্যাঙ্গুইন পারসন, নার্ভাস পারসন, ইরিটেবল টেম্পারমেন্ট। আই হ্যাভ প্রেসক্রাইব নাক্স ভূমিকা, আই হ্যাভ প্রেসক্রাইব নাক্স ভূমিকা হায়ার পোটেন্সি। কথা হচ্ছে আর্নিকা কখন? এটাই হলো আজকের ভিডিওর মূল আলোচনা। আর্নিকা কখন? আচ্ছা, আর্নিকাকে বলছি। আমি এই আর্নিকাকে ঘাঁটতে গিয়ে একাধারে কেন্টের রেপার্টরিটা ঘাঁটলাম, একাধারে মার্ফির রেপার্টরি ঘাঁটলাম, এবং সমস্ত রেপার্টরি যেটাকে মা বলা হয়, আমি কমপ্লিট রেপার্টরিও ঘাঁটলাম। এই স্ট্রোক কেন্দ্রিক আর্নিকাকে খুঁজে পেলাম কেন্টে মাত্র ৩ জায়গায়, মানে কজেশন হিসাবে। মার্ফিতে খুঁজে পেলাম 18টা জায়গায়, কমপ্লিট রেপার্টরিতে খুঁজে পেলাম 30 জায়গায়। আমি বলিনি, এ পর্যন্ত যারা শুনছেন প্লিজ মনকে প্রশস্ত করে বড় করে ভিডিওটা সবাই শেয়ার করেন, এটা আপনাদের কর্তব্য। জানুক মানুষ, আরো বন্ধুরা, নতুন বন্ধুরা জানুক, যাদের মধ্যে ভুল ধারণা ছিল খুলে যাক, তারা এই বইগুলো কিনা আমার কথার সঙ্গে মিলাক, তাদের প্র্যাকটিস জীবনের সাথে তাদের প্রেসক্রিপশনের শিটগুলো বের করে 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 দেখুক। প্রেসক্রিপশনের শিট আমরা এই কারণেই দিই না, কারণ আমাদেরকে ওই খাতাগুলো পরবর্তীতে দেখতে হয়, সেই কারণে দেখতে হবে। দেখেন মিলান আমার কথাগুলো, তাহলে কমপ্লিটে পেলাম 30 জায়গায়, সব জায়গায় পেলাম, সব জায়গায় পেলাম আর্নিকার কজেশন হিসাবে ইন থ্রেটিং
আর প্রিডিসপোজিশন টু, সব জায়গায় পেয়েছে তিনটাতেই। টেন্টে কম আছে, কিন্তু মারভি এবং কমপ্লিটে সবার আছে। আপনি সিনথেসিস রেপার্টরিটা খোলেন, সেখানেও আছে। ইন থ্রেটিং, তাহলে ওই যে আর্নিকার যে কথাটা বললাম, ইন থ্রেটিং আফটার, সেখানে আর্নিকা আছে 4th গ্রেডে, এবং সেখানে অ্যাকোনাইটও আছে একই লেভেলে। প্রাইসড আফটার, আর্নিকা 2nd গ্রেডে, অ্যাকোনাইট 1st গ্রেডে। হিমাপ্লেজি আফটার মানে রক্তক্ষরণের পর, কিন্তু রুগী তো রক্তক্ষরণ আগেই হয়ে গেছে। আর্নিকা আসতেছে ইন থ্রেটিং আফটার। এখন বলবেন যে ওটাও তো থ্রেটিং অবস্থা, তারপরেই তো রুগীর হচ্ছে, কিন্তু সাডেনলি তো হয়ে গেছে, ওটা পাওয়ার পরেই তো রুগীর অবস্থা শুরু হয়ে গেছে। তাহলে আর্নিকার আগেও তো অ্যাকোনাইট জড়িয়ে আছে, আর্নিকার আগেও তো ওপিয়াম জড়িয়ে আছে, আর্নিকার আগেও তো নাক্স ভূমিকা আছে, রাইট? অবশ্যই আছে। আমরা যদি আর একটু চিন্তা করি, পিটুইটরি নাম বলে একটা ওষুধ আছে, সেটাও কিন্তু তার আগে আছে। আচ্ছা, আর্নিকা ওল্ড পিউপুলিন 3rd গ্রেডে আছে, 4th গ্রেডে আছে কোনো রেপার্টরিতে, কিন্তু 1st গ্রেডে দেখতে পেলাম পালস উইথ এরিটেবল। সেখানে নাক্সো 1st গ্রেডে, সেখানে আর্নিকা 1st গ্রেডে আছে। এবং নার্ভাস, সেখানে আর্নিকা আবার 2nd গ্রেডে, কিন্তু নার্ভাসনেসের দিক থেকে 1st স্টেজে। অবশ্যই আমরা অ্যাকোনাইট এবং নাক্স ভূমিকায় চিন্তা করব। আরে এগুলা দেখার জন্য তো বই রেপার্টরি লাগে না, ম্যাথমেটিক্যাল লাইনগুলো পড়া থাকলেই তো এগুলোকে ভালো করে বোঝা যায়। তাহলে এই যে কমপ্লিটে 30টা, কেন্টে 3টা এবং মারফিতে 18টা জায়গা পেলাম, কিন্তু কজেশন আর্নিকার খুঁজতে গিয়ে আফটার 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 সবগুলো আফটার পেলাম। এবং খুব স্পষ্ট করে লেখা আছে আর্নিকাতে, আর্নিকা ইজ ইন্ডিকেটেড ইন দ্য হেমোরেজিক স্টেজ, আর্নিকা ইজ ইন্ডিকেটেড ইন দ্য হেমোরেজিক স্টেজ। আর্নিকা যখন রক্তক্ষরণ হচ্ছে সেই পর্যায়ে নির্দেশিত হচ্ছে কি, টেন্ডেন্সি টু হেমোরেজিক অর লো ফেভার। হেমোরেজিক হওয়ার পরে রোগীর মধ্যে জ্বর, অথবা জ্বরের সঙ্গে এখানে লো ফেভার বলতে ওই যে হট ফ্লাশকেও কিন্তু আমাদেরকে বুঝতে হবে। কারণ তখন যদি আমরা থার্মোমিটারে চেক করি, তুলনামূলক কনজেশন যেহেতু বডির মধ্যে তৈরি হয়ে যায়, ব্রেনে তৈরি হয়ে যায়, হেভিনেস সেন্সেশন চলে আসে, সেই দিক থেকে তাপমাত্রা বাড়তে পারে। এবং আর্নিকার যেটা মদ্দা কথা, স্ট্রোকের জন্য প্রেসক্রিপশনের জন্য, সেটা হচ্ছে দে ইজ ডেডলি কলনেস ফর আর্মস। হাত পা, বিশেষ করে আর্মসটা, হাত দিলে, মরা মানুষের গায়ে হাত দিলে যেমন ঠান্ডা হয়, নিশ্চয় যারা মরা মানুষ লাশ টানছেন তারা আমার কথার সঙ্গে একমত হবেন, ঠিক ওই রকম ঠান্ডা। কমপ্লিট ডিউ টু ইনজুরি। সেটা হবে কিসের কারণে? ইনজুরির কারণে। এখন বলবেন মাথায় যে রক্তক্ষরণ হলো সেটাও তো ইনজুরি। বাবা, সেটাও ইনজুরি, কিন্তু ওই ইনজুরিটা আপনি ততক্ষণ জানতে পারেননি যতক্ষণ না আপনি এমআরআই বা সিটি স্ক্যান করছেন, কিন্তু আপনি তো অসুস্থ হয়েছেন তারও আগে, নাকি? তাহলে আমাদের হোমিওপ্যাথির মেন কথা কি? কজেশনকে দাম দিতে হবে। কোন কজেশনে হলো? ওই যে প্রাইসড, ওই যে নার্ভাসনেস, ওই যে রেস্টলেসনেস, ওই যে ডাক্তার বলছে মেয়েরাও মরবে, মেয়েটাও মরবে, বাচ্চাটাও যাবে, সেইখানে কজেশন। তাহলে সেটা এমনভাবে ইফেক্ট করলো আপনার মনে যে আপনি অসুস্থ হয়ে গেলেন। হয়তো এই অসুস্থতার পরে আজ আপনি অসুস্থতা নিয়েই চিন্তা করছেন, অসুস্থতা নিয়েই চিন্তা করছেন। এখন অনেকে বলবেন আর্নিকাকে যে হাইপোকন্ড্রিক বললেন, ওর অর্থ তো সবসময় প্রেজেন্ট নাও অ্যাংজাইটি গ্রস্ত, ওর হচ্ছে নিয়ে, স্বাস্থ্য নিয়ে। সে তো অসুস্থ হওয়ার পরে ভাবছে, তখন তো ভাবেনি তার অবস্থা এই হবে। তখন ভাবলে আমি আর্নিকাকে চিন্তা করতাম, তখন তো ওর মাথা গরম, হাত পাও ঠান্ডা হয়নি, তখন আমি চিন্তা করতাম। তখন তো ওর পানি পিপাসা বা ওই ধরনের কিছু ছিল না, তখন চিন্তা করতাম। আমার বর্তমান ওস্তাদজি বারবার বলে সিমটমস কি, সিমটমস কি, প্রেজেন্ট নাও কি, এগুলা দেখো। এটাই দেখতে হবে আপনাদেরকে, এটাই বুঝতে হবে আপনাদেরকে। তাহলে আর্নিকা হলো, ওই যে ব্রাস্ট হলো, হেমোরেজিক হলো, রক্তক্ষরণ হলো, এরপরে যদি না রুগীর ওই ব্রুইস্ট এবং ব্রুইস্ট নিউরালজিক পেইন, যেটা
ধরেন আপনার ডান দিকে স্ট্রোক করেছে, আপনারা নিশ্চয়ই জানেন অবশ হয়ে যাবে, নামনেস হয়ে যাবে আপনার বাঁ দিকে, রাইট? যদি বাঁ দিকে স্ট্রোক করেন তাহলে কোনো কথা নেই, আপনার ডান দিকে অবশ হয়ে যাবে, রাইট? আমার তো এই কথার সঙ্গে আপনারা একমত? যদি তাই হয় তাহলে ওই যে হেমোরেজিক হলো, রক্তক্ষরণ হলো, ছটা রক্তর দলা ওখানে আছে, বাস্ট হয়ে গেছে, ফেটে গেছে, আমরা সেই দিক থেকে তো হাইপেরিকামকে চিন্তা করতে পারি। আমরা সেই দিক থেকে তো স্ট্যাফিক্সিগ্রিয়াকে চিন্তা করতে পারি, বাস্ট হয়ে গেছে। নিউরালজিক পরিবর্তন, প্যাথোলজি ডেভেলপ করে ফেলেছে। আমরা নিশ্চয়ই সেখানে সেই ওষুধগুলোকে ভাবতে পারি। ব্যথা হচ্ছে, আমরা বেলেডোনাকে চিন্তা করতে পারি। সামটাইমস অল্প সময়ের জন্য আমরা সেটাকে করতে পারবো। আর্নিকা, আর্নিকা ইজ পপুলার হোমিওপ্যাথি রেমেডি ফর ইউজ অ্যান্ড ইনফ্লামেশন অ্যান্ড ইমপ্রুভ রিকভারি টাইম ইন স্ট্রোক। আর্নিকা কখন? এই যে ধরেন অ্যাকোনাইট দিলেন রোগীকে, ফার্স্ট স্টেজে যে সিচুয়েশনটা বললাম, তার কিছুক্ষণ পরে বা তার একদিন পরে অ্যাকোনাইট দেওয়ার পরে তো রুগী একদম সজীবতা ফিরে পাবে। সেকেন্ড টাইম যেন রুগী আর স্ট্রোক না করে, আর ওই সিচুয়েশনে না যায়, ওইটাকে রক্ষা করে হচ্ছে, ওই সিচুয়েশনটাকে রক্ষা করে হচ্ছে আর্নিকা। আফটার স্ট্রোক, আফটার হেমোরেজিক টেন্ডেন্সি, যদি রুগীর মধ্যে ওই রকম ক্ষতপূর্ণ ব্রুইস্ড সোর পেন না থাকে, যেই সাইডটায় স্ট্রোক করেছে, রক্তক্ষরণ হয়েছে, ডানে হলে ডানে, বাঁয়ে হলে বাঁয়ে, আদারওয়াইজ আর্নিকা কোনো ধরনের কাজ করে না। এখন বলবেন আমার ক্ষেত্রে করে। আপনি হোমিওপ্যাথি এমন একটা প্যাথি, এমন একটা চিকিৎসা বিজ্ঞান, আপনি পলিক্রেস্ট রেমেডিগুলোকে যদি পড়েন, প্রত্যেকটা ঔষধের মধ্যেই প্রত্যেকটা রুগীকে আপনি খুঁজে পাবেন। প্রত্যেকটা ওষুধের মধ্যে প্রত্যেকটা রুগীকে আপনি খুঁজে পাবেন। কিন্তু কথা আছে প্রত্যেকটা রুগীর স্বতন্ত্রপূর্ণ লক্ষণ আলাদা আলাদা। সেগুলো ম্যাথমেটিক্যাল জ্ঞানের দ্বারা, প্র্যাকটিক্যাল খেলার দ্বারা, মানে মাঠে খেলে রুগী দেখার দ্বারা ওগুলোকে আপনাকে কম্প্যারিজন করতে হবে। তাই আর্নিকা ইমপ্রুভ করে অতটুকু যেন সেকেন্ড টাইম রুগী আর স্ট্রোক না করে। কিন্তু রক্তক্ষরণ হয়ে যাওয়ার পরে ব্রুইস্ড সোর পেইন যদি না থাকে, আর্নিকা দিয়ে তেমন কোনো উপকার নেই। যতটুকু উপকার পেয়ে গেছে, যতগুলো আমি রিসার্চ ঘেঁটে দেখেছি, তার পার্সেন্টেজ হচ্ছে 10 to 20%। ম্যাক্সিমাম ক্ষেত্র ম্যাক্সিমাম 10, তাহলে আরো 90% বিফল, আরো 90%ই কি বিফল। তাই যে সাইডটা স্ট্রোক করবে অবশ্যই ওই সাইডে সোয়েলিং থাকতে হবে, ওই সাইডে সোয়েলিং থাকতে হবে, সোর পেইন থাকতে হবে, টাচ সেন্সেশন থাকতে হবে, এবং আবারও আপনি প্যাথোলজি রিপোর্ট করে দেখতে পাচ্ছেন রুগী আবারও স্ট্রোক করার সম্ভাবনা আছে। সেই ক্ষেত্র, সেই সম্ভাবনাকে ফিউচার স্ট্রোকের যে সম্ভাবনা আছে সেইটা থেকে রক্ষা করার জন্য আপনি আর্নিকাকে ব্যবহার করতে পারেন। এবং আমার ইউটিউবে যেখানে এই ভিডিওটা দেখছেন, এইখানেই দেখবেন একটা রুগীর ভিডিও দেওয়া আছে, এবং তাকে আর্নিকা দিয়ে আজও সে স্ট্রোক করেনি, আজও সে প্রেশার নিয়ন্ত্রণে আছে, তার ওষুধ খেতে হয় না। এখন অনেকে বলবেন, অ্যালেন্সকি নোটে একটা জিনিস পড়েছি, অ্যাপোপ্লেক্সি ইন অ্যাকুইট অ্যাটাক কন্ট্রোল হেমোরেজিক অ্যান্ড এইডস অ্যাবসর্পশন, এরকম কিছু লেখা আছে। আমি যদি ভুল না বলি, বইটা আমার সামনে নেই, তাহলে সেখানে কি লেখা আছে? অ্যাকুইট অ্যাটাক কন্ট্রোল হেমোরেজিক, এখানে ও বলছে কন্ট্রোল হেমোরেজিক, মানে আপনি আপনার যেন রক্তক্ষরণ না হয়, আবার যেন আপনি অ্যাটাক না হন, সেজন্য আর্নিকা। কিন্তু হওয়ার পরে, রক্তক্ষরণের পরে যদি ওই যে ব্যথা, ওই যে সিমটমস, ব্রুইস সোর পেইন যদি না থাকে, লাইক মেকানিক্যাল ইনজুরি, লাইক ড্রয়িং প্রেসিং পেন, যেটা ইন্টারনাল পার্ট স্পেশালি জয়েন্টের মধ্যে আছে, এই ধরনের পেন খুব কম পাওয়া যায়। যদি ওই রকম না পান, তাহলে আর্নিকা আপনাকে কোনো কাজে দেবে না,
কাঁচকলা। কাঁচকলা আসবে না। দেখেন আমি আমার ভাষায়, আমার আবেগে আমি এই জিনিসগুলো বোঝাই। কারণ এর মধ্যে আমার পড়াশোনা আছে, এর মধ্যে আমার প্র্যাকটিক্যাল আমি বিভিন্ন জায়গায় রুগী দেখে যে অভিজ্ঞতা অর্জন করছি, লিখছি, সেই জিনিসগুলো দেওয়া আছে। সেই জিনিসগুলো বলা আছে। সেজন্যই আমি এগুলো আলোচনা করতে পারছি। মস্ত বড় symptoms, মাথা গরম, শরীর ঠান্ডা, আর্নিকা এগুলো। ডাক্তার গার্নেসির বই কিনবেন, পড়বেন। ২ টো স্বনামধন্য বইয়ের নাম বলেছি আমি। Note of Lecture on Materia Medica by H. N. Garnesi and Keynote to the Materia Medica by Garnesi Henry Nowell। তাহলে এই আলোচনার দ্বারা কি দাঁড়ালো? কি ফলাফল আসলো? এটাই তো কথা। ফলাফল এই যে আর্নিকা আপনাকে হেমোরেজিক স্ট্রোক থেকে বাঁচাবে। হেমোরেজিক স্ট্রোক থেকে বাঁচাবে। কিন্তু রক্তক্ষরণের পরে যদি ব্রুইসড সোর পেইন না থাকে, যদি যেই সাইডটা স্ট্রোক হয়েছে ওই সাইড যদি কোল্ডনেস না থাকে, এখন এই কোল্ডনেসের কথা যদি বলি এবং রেপার্টরি যদি ঘাটতে যায়, আরো বহুত ওষুধ বেরিয়ে আসবে। সেই দিক থেকে ওই ওষুধগুলোর সঙ্গে কোনটা স্বতন্ত্রপূর্ণ, কোনটা বৈশিষ্ট্যপূর্ণ লক্ষণ, সেগুলো আপনাকে তুলনাভাবে পুরো কেস টেকিং থেকে দেখতে হবে। তাই ফার্স্ট স্টেজে এই ডাক্তারবাবুর যে সিচুয়েশন ছিল, আমার দৃষ্টিকোণ থেকে প্রথম মেডিসিন হতো অ্যাকোনাইট ন্যাপেলাস। এখন উনার যে সিচুয়েশন, উনি যদিও কস্টিকাম খেয়েছে, কাজ হচ্ছে না, কারণ এখন আর হবে না। এখন উনাকে শুধু কস্টিকাম না, কখনো জেলস লাগতে পারে, কখনো ক্যালিফস লাগতে পারে, কখনো নাক্স লাগতে পারে, কখনো ওপিয়াম লাগতে পারে, কখনো কফিয়া লাগতে পারে। এগুলো সিম্পটমসের মাধ্যমে আমাকে প্রেসক্রাইব করতে হবে। কখনো ম্যাক্সিমাম সময়ে ওই ডাক্তারবাবুর নাক্স ভূমিকা লাগবে। ম্যাক্সিমাম সময় জেলস লাগতে পারে, কারণ ওনার পায়ের ইমব্যালেন্স হচ্ছে। আপনারা নিশ্চয়ই জানেন জেলস মোটর নার্ভের ওপরে দারুণ কাজ করে। আর্নিকাও করে। আর্নিকা এখানে আর কোনো কাজ করবে না। তবে হ্যাঁ, ওনার পজিশন অনুযায়ী আমরা অ্যাকোনাইট, আমরা ন্যাট্রামিওর ক্ষেত্র বিশেষে দিতে পারি। এখন বলবেন, আপনি তো অনেকগুলো ওষুধের কথা বলে দিলেন। এই ওষুধগুলো কি করে দেব? কিছুক্ষণ আগেই তো বললাম symptoms wise। সবগুলো একসাথে লিখলে হবে না। যেটা প্রিডোমিনেন্ট আছে, প্রিডোমিনেন্ট লক্ষণের উপরে ধরে টোটালিটি করে যখন প্রেসক্রিপশন করবেন, তখনই এই রোগীটা আস্তে গ্র্যাজুয়ালি ইমপ্রুভমেন্টের দিকে যাবে। এবং এই রোগীকে ওয়েট বেশি থাকলে খাবার-দাবার কন্ট্রোল করে দ্রুত সময়ের মধ্যে ওজন কমিয়ে নিয়ে আসতে হবে, এক্সারসাইজ করতে হবে। এবং উনি ফিজিক্যাল এক্সারসাইজ করবে অথবা কোনো ফিজিওথেরাপিস্টের কাছে গিয়ে বাস ওনারা ওনাদের মতো যেভাবে ব্যায়াম এক্সারসাইজ দেখায় দেয়, সেগুলো করতে হবে। তবেই এই রোগীকে সামনে এগিয়ে নেওয়া যাবে। তাহলে এই ভিডিওর মাধ্যমে আজ হয়তো আপনারা উপলব্ধি করতে পারছেন আর্নিকা এতদিন কতটা ভুল ব্যবহার করেছেন, কত রোগীর ক্ষেত্রে ভুল ব্যবহার করেছেন। আরো পড়বেন। বিশাল আলোচনা হয়ে যাচ্ছে তো, আপনারা আরো পড়বেন আমার কথাগুলোকে সামনে রেখে। তাইলেই দেখবেন আরো অনেক কিছু বেরিয়ে আসবে, যেগুলো আমার মধ্যে থেকে এখন বেরোলো না, আপনার মধ্যে থেকে বেরোতে পারে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে, বুঝতে পারলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এবং যে ২ টো বইয়ের নাম বললাম, ২ টো বই কিনে নেবেন, পড়বেন। দারুণ লেখা আছে। আজ এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।